শিরোনাম দেখছিলেন, এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদ। বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ১৬শ সংশোধনী বাতিলের রায়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংসদ সদস্যরা। গতকাল অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে তারা বলেন, এই রায়ে সংসদের অসম্মান হয়েছে। ষড়যন্ত্রের সন্দেহ প্রকাশ করে বলা হয়, সার্বভৌম সংসদ ১৬ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। সবাইকে বিষয়টি মাথায় রাখতে হবে। প্রবীণ সংসদ সদস্যরা বলেন, মামলাটিতে অসত্য তথ্য দিয়েছেন অ্যামিকাস কিউরিরা, যার মাধ্যমে বিচার বিভাগ ও সংসদকে মুখোমুখি করার চেষ্টা করেছেন তারা। এমন ভাবে ঘটনাটা পোস্ট করলেন যাতে মনে হচ্ছে সমস্ত বিচার ব্যবস্থাকে আপনি সংবিধানের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিলেন। বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে থাকবে। সংবিধানের এই ষোড়শ সংশোধনী বাতিলের বিরুদ্ধে সরব হয়েছেন সংসদ সদস্যরা। রবিবারের অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে সর্বোচ্চ আদালতের এই রায়ের সমালোচনা করেন জ্যেষ্ঠ সংসদ সদস্যরা। আপনি আপনার নিজের বিচার করতে পারেন না। আপনি কি স্বয়ম্ভু ভগবান যে আপনি নিজেই নিজের বিচার করবেন? আপনি কি আল্লাহ হয়ে গেছেন? কুন ফাকুন বলিলাম এবং হইয়া গেল। প্রেসিডেন্টের ইমপিচমেন্ট হয় এইখানে। এই যে সার্বভৌমত্বের প্রতীক সংসদ, এটা নিয়ে নিশ্চয়ই আপনারা খেলবেন না, এটা নিয়ে নিশ্চয়ই আপনারা রাজনীতি করবেন না। আপনাদের রাজনীতি করার কথাও নয়, আপনাদের অরাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার কথা। আপনার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। তাই সংসদ সদস্যদের অভিযোগ, ষোড়শ সংশোধনী নিয়ে অ্যামিকাস কিউরিরাও অসত্য ও ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়িয়েছেন। যে 16 নভেম্বর আমরা করেছিলাম সেটা সুপ্রিম কোর্ট বাতিল করেছে। এই ব্যাপারে আমার কিছু বলার নাই। তবে যারা এই বাতিলের পক্ষ ওকালতি করেছেন তাদেরকে নিন্দা জানাবার ভাষা আমার খুঁজে পাই। তারা দ্বিমুখী কাজ করেছেন। মাননীয় স্পিকার বহুত্তরে বলেছেন একরকম, আর আজকে বলছে একরকম, যাদেরকে বলা হয় সুবিধাবাদী। সংসদের হাতে দায়িত্ব থাকবে। আপনি রায় দিচ্ছেন, আপনার রায় দিয়ে বসে থাকেন। এই সংসদ যদি ওইটাকে কার্যকর না করে তাহলে ওটা কোনো দিনই কার্যকর হবে না। দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে বিচার বিভাগকে সংসদের মুখোমুখি করা হচ্ছে। বিষয়টির গুরুত্ব অনুধাবন করতে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন সংসদ সদস্যরা। হাইকোর্ট সুপ্রিম কোর্টের বেঞ্চে যদি কেউ ক্যারিকেচার এবং ওইখানে জোকারি করে, অবশ্যই বাংলাদেশের মানুষ তার কৈফিয়ত নেবে নেবে নেবে। দেশটাকে একটা সাংঘাতিক সংঘর্ষের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে হয়, এটা কিন্তু ইঙ্গিত ভালো না। সুতরাং এটার থেকে আমরা একটা বলবো যে এই রায়টাকে রিভিউ করে দেশের মানুষের সমস্ত ঘটনা, মানুষের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, এটা রিফ্লেক্ট করবেন। আমরা জাতিকে বিভক্ত করতে চাই না। কারণ জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আরো আলোচনার সিদ্ধান্ত নেয় সংসদ। পরবর্তীতে নির্ধারিত দিনে জাতীয় সংসদে আলোচনার সুযোগ থাকবে। মোহসিনুল হাকিম, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনকালীন সরকারে প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য থাকা উচিত বলে মনে করে গণফোরাম। দলের সভাপতি ডক্টর কামাল হোসেন মনে করেন, শুধু নির্বাচন কমিশন নয়, এই সময়ের সরকারকেও নিরপেক্ষ হতে হয়। আগামী নির্বাচনের জন্য নতুন জোট গঠন নাকি বড় কোনো জোটের শরিক হবে গণফোরাম, তা এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন দলের সভাপতি। রাজনৈতিক দল নিয়ে আলমগীর স্বপনের ধারাবাহিক রিপোর্টের তৃতীয় পর্বে আজ থাকছে গণফোরামের চালচিত্র। সুস্থধারা রাজনীতির লক্ষ্যে ১৯৯২ সালে গঠিত হয় গণফোরাম। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গড়ে ওঠা দলে যোগ দেন আওয়ামী লীগ, সিপিবি ও ন্যাপের কয়েকজন প্রভাবশালী নেতাও। কিন্তু প্রতিষ্ঠার ২৫ বছরে ভিন্ন ধারার রাজনীতির প্ল্যাটফর্ম হতে পারেনি দলটি। আগের ২৩ দফা কর্মসূচি নিয়েই রাজনীতিতে এগোতে চায় গণফোরাম। কালো টাকা, দলীয়করণ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গড়ে তুলতে চায় আন্দোলন। আমাদের ২৩ দফার আন্দোলন যে মনোনয়ন দিতে হবে, মানে স্থানীয় লোকদের পরামর্শ নিয়ে কালো টাকা মুক্ত, সাম্প্রদায়িকতা মুক্ত। এখানে হলো ধর্মের অপব্যবহার, ধর্মের দোহাই দিয়ে আসল ইস্যুগুলোকে, আসল বিষয়গুলোকে চাপা দেওয়া। ইস্যুভিত্তিক আন্দোলন বা নির্বাচনে অংশগ্রহণ, দুই ক্ষেত্রেই আপাতত জোট গঠনের বিপক্ষে গণফোরাম। অতীতে জোটগত রাজনীতির তিক্ত অভিজ্ঞতায় এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন দলীয় সভাপতি। আমরা ঐক্যের কথা এখন বলছি, কিন্তু দলীয় জোটের কথা বলছি না। কেন এই জোট নিয়ে তো মানে যেমন ভালো আমাদের রেজাল্ট আমরা পেয়েছি, কিন্তু কিছু কিছু তো খারাপ জিনিসও হয় যে হঠাৎ করে কেউ সরে গেল, তো তখন মানুষ নিরাশ হয় যে না, ঐক্য ভেঙে গেল।
গণফোরাম মনে করে আগামী জাতীয় নির্বাচন চ্যালেঞ্জের। নির্বাচনকালীন সরকারে প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার পক্ষে দলটি। প্রশাসনের উপরে, পুলিশের উপরে তো এটা প্রভাব তো থাকেই সরকারের, তো সেটা থেকে কিভাবে মুক্ত রাখা যায়। প্রাইম মিনিস্টার এইসব ব্যাপারে এককভাবে এই জিনিসগুলো করবেন না, এইভাবে পরামর্শ নেবেন। আর প্রেসিডেন্টের এখানে কিছু ক্ষমতা থাকবে কি না, যে উনিও কিছু পরামর্শ অথবা দিতে পারেন, ক্যাবিনেটকে পাঠাতে পারেন ইত্যাদি পুনর্বিবেচনা করার জন্য। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের স্বাধীন ও শক্তিশালী ভূমিকার উপর জোর দিচ্ছে গণফোরাম। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সন্ত্রাসবাদ জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশকে সমন্বিত কৌশল নেওয়ার পরামর্শ যুক্তরাষ্ট্রের। দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর নীতি নির্ধারকরা বলছেন, জনগণকে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত করতে না পারলে পুলিশের পক্ষে এই সংকট মোকাবেলা অসম্ভব। বাংলাদেশ সেই পথেই হাঁটছে বলে জানিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট। সন্ত্রাসবাদ নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফিরে মাহফুজ মিশুর ৮ পর্বের রিপোর্ট শুরু হলো আজ। ক্যামেরা ছিলেন মেহেদি মিরাজ। 9/11 টুইন টাওয়ারে স্মরণকারের ভয়াবহ সেই হামলায় থমকে গিয়েছিল পুরো বিশ্ব। কেবল তাই নয়, তারপর বদলে গেছে খোদ যুক্তরাষ্ট্র আর সেখানকার মানুষের বহু ধ্যান ধারণা। বিশেষ করে সন্ত্রাসবাদ জঙ্গিবাদ দমন আর তা প্রতিরোধের কৌশলেও দেশটিতে এসেছে বড় ধরনের পরিবর্তন। দীর্ঘমেয়াদে কিভাবে এই সংকট মোকাবেলা করা যায় সেদিকে তখন থেকে নজর এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর। আইন শৃঙ্খলা বাহিনীগুলো কেন্দ্রীভূত। আমাদের চ্যালেঞ্জ ছিল সেটিকে বিকেন্দ্রীকরণ করা। সেটা পেরেছি পুলিশের সঙ্গে অন্যান্য বাহিনীর, এমনকি সাধারণ মানুষের যোগাযোগ বাড়ানোর মাধ্যমে। আর একটা কথা, পুলিশকে জনগণের আস্থা অর্জন করতে হবে। বলতে পারেন এটাই সফলতার মূল মন্ত্র। 1 জুলাই 2016 গুলশান হামলার পর সন্ত্রাসবাদের মানচিত্রে নতুন আলোচনায় বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের পুলিশ বলছে, জঙ্গি হামলার পরবর্তী বছরটি বেশ ভালোভাবে সামলেছে ঢাকা। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে জনগণের দূরত্ব না কমলে এর টেকসই সুফল যে মিলবে না, সেটিও স্মরণ করিয়ে দেন তারা। রাজনৈতিক নেতৃত্বের সাথে পুলিশ, আবার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কমিউনিটি অর্থাৎ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একটা কার্যকর যোগাযোগ খুব জরুরি। প্রচলিত ধারণা, সন্ত্রাসবাদ জঙ্গিবাদ দমন কেবল পুলিশের কাজ। তবে গুলশান হামলার পর সে ধারণা বদলেছে। অন্তত এই ইস্যুতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সাধারণ মানুষের সম্পৃক্ততাও বেড়েছে বলে দাবি নীতি নির্ধারকদের। জঙ্গিদের আমরা প্রতিহত করতে পারবো, কিন্তু জঙ্গিবাদ বা টেরোরিজমকে কিন্তু এই ইয়েটা আমাদের হাতে না। এইটাকে পরাস্ত করতে হলে এটার একটা পাল্টা মানে কাউন্টার ন্যারেটিভস সেটা তৈরি করতে হবে। কিন্তু শুধু কাউন্টার ন্যারেটিভস কিন্তু কোনো সমাধান না। সবার অংশগ্রহণ করা ছাড়া যত দক্ষ কাউন্টার টেরোরিজম ইউনিটি গঠন করা হোক না কেন, সন্ত্রাস দমনের জন্য শুধুমাত্র তারাই যথেষ্ট না। পাশাপাশি জঙ্গিবাদ মোকাবেলায় সবার জন্য মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার পরামর্শ দিচ্ছে যুক্তরাষ্ট্র। 9/11-এর ভয়াবহ সন্ত্রাসী হামলার পরে আরেকটি বিষয় যুক্তরাষ্ট্র সরকারের কাছে স্পষ্ট হয়েছে, সেটি হলো কেবল পুলিশ দিয়ে এ ধরনের সংকট মোকাবেলা সম্ভব নয়। তারপর থেকেই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ কিংবা সামাজিক যে কোনো অপরাধ দমনে জনসম্পৃক্ততা বাড়ানোর দিকে নজর দিয়েছে এখানকার পুলিশ। এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারে বাংলাদেশও। মাহফুজ মিশু, যমুনা নিউজ, লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট, যুক্তরাষ্ট্র। আবারও লন্ডনে অগ্নিকাণ্ড। শহরের ক্যামডেন মার্কেটে ছড়িয়ে পড়েছে ভয়াবহ আগুন, তবে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মেট্রোপলিটন পুলিশের বরাত দিয়ে জানানো হয়, স্থানীয় সময় সোমবার রাত 12:10 ক্যামডেনের তালা বাজারে লাগে আগুন। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার ব্রিগেডের 10টি ইউনিট, তবে এখনও নিয়ন্ত্রণে আসেনি ব্যাপক হারে ছড়িয়ে পড়া আগুন। কাজ করছেন 70 জন ফায়ার সার্ভিস কর্মী। এর আগেও 2008 এবং 2014 সালে অগ্নিকাণ্ডের শিকার হয়েছিল মার্কেটটি। শেষবার 600 মানুষকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়। জুন মাসে লন্ডনের আবাসিক ভবন গ্রিনফিল্ড টাওয়ারের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান কমপক্ষে 79 জন, যাদের মধ্যে রয়েছে একটি বাংলাদেশি পরিবারও। কুড়িগ্রামের তিস্তা, ব্রহ্মপুত্র সহ নদ নদীর পানি এখনও বাড়ছে। ব্রহ্মপুত্র নদের পানি চিলমারি পয়েন্টে বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। নতুন করে প্লাবিত হয়েছে নাগেশ্বরী, রৌমারী, রাজীবপুর, চিলমারি উপজেলার আরও অন্তত 10টি গ্রাম। তবে এসবে
বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও কোনো নদ নদীর পানি এখনও বৃদ্ধি পাচ্ছে। নতুন করে প্লাবিত হয়েছে আরও বেশ কিছু এলাকা। কুড়িগ্রামের তিস্তা, ব্রহ্মপুত্র সহ নদ নদীর পানি এখনও বাড়ছে। ব্রহ্মপুত্র নদের পানি চিলমারি পয়েন্টে বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। নতুন করে প্লাবিত হয়েছে নাগেশ্বরী, রৌমারী, রাজীবপুর, চিলমারি উপজেলার আরও অন্তত 10টি গ্রাম। তবে এসব এলাকায় এখন ত্রাণ বিতরণ শুরু করেনি জেলা প্রশাসন। লালমনিরহাট সহ উত্তরের আরও বেশ কয়েকটি জেলার নদ নদীর পানি এখনও বাড়ছে। তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানি 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পানি প্রবাহ নিয়ন্ত্রণে ব্যারেজের সব গেট খুলে রাখা হয়েছে। জামালপুরে যমুনার পানি প্রবাহ কিছুটা কমলেও বাড়ছে অন্যান্য শাখা নদীর পানি। এদিকে কয়েক লাখ বন্যা দুর্গত মানুষের ত্রাণ কার্যক্রমের ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সিলেটে বন্যার্তদের জন্য ত্রাণ বরাদ্দে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ আছে ক্ষমতাশীল দলের নেতাকর্মীর দাপটে কোণঠাসা বিভিন্ন দলের সমর্থকরা ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত ক্ষতিগ্রস্তরা। তবে অভিযোগ নাকচ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস জেলা প্রশাসনের। ফেঞ্চুগঞ্জ সদরের একটি স্কুলে প্রবাসী আওয়ামী লীগ নেতার ত্রাণ বিতরণের কথা শুনে ভিড় জমান 5 শতাধিক বানভাসী মানুষ। অবশেষে ত্রাণ আসে, তবে খালি হাতে ফিরতে হয় প্রায় অর্ধেক মানুষকেই। কেন আমরা গরিব হইলাম, কেন আমরা পাইলাম না? কোনদিন আমরা দুয়ারের মধ্যে কেউ যাইতে না যাইবা। আরে আমরা না দেয় খালি চন্ডিগড় তখন তো হয়েছি না আমরা ইনো গিয়া। এ তো গেল ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণের চিত্র। সরকারিভাবে দেয়া সহায়তার চিত্রটা আরো ভয়াবহ। অভিযোগ, ক্ষমতাসীন দলের রাজনীতি করেন না এমন জনপ্রতিনিধিদের ভাগে মিলছে না বরাদ্দ। আমাদের এলাকায় বিরোধী দলের কোনো বরাদ্দ নাই। যারা আওয়ামী লীগ করে তাদের বরাদ্দ আছে। গরিব পর্যাপ্ত রিলিফ পাচ্ছে না, পাচ্ছে আত্মীয় স্বজন যারা আছে। আমি নেতা হয়েছি, আমার নেতা আমার ভাই পাবে, আমার ভাতিজা পাবে। এসব অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিলেন আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা। আমার মনে হয় এটা সঠিক নয়। আমরা এটা তো রাজনৈতিকভাবে, দলীয়ভাবে আমরা দুর্গত মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি। তবে কেউ যদি এইভাবে করে থাকে তাও আমরা তো খতিয়ে দেখব। জেলা প্রশাসক বলছেন সর্বোচ্চ চেষ্টা চলছে বানভাসীদের সহায়তার, তবে ত্রাণ নিয়ে কোনো অনিয়মের অভিযোগ আসেনি বলে দাবি তার। লক্ষ্য উদ্দেশ্য একটি যে সঠিক ব্যক্তির কাছে পৌঁছাবে এবং সেটি করার জন্য সকল কর্মকর্তা কিন্তু মাঠ পর্যায়ে আছে। এখানে কিন্তু ত্রুটি বিচ্যুতি আমরা যাতে না হয় সেজন্যই এত চেষ্টা, কিন্তু এটি নির্ভুলভাবেই করতে হবে আমাদের সবাইকে। অন্যদিকে এখনো অনেক আশ্রয় কেন্দ্র আছে যেখানে পৌঁছেনি সরকারি বা ব্যক্তিগত উদ্যোগে কোনো খাবার বা অর্থ সহায়তা। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ। তো দেখছেন যমুনা নিউজ। কেরানীগঞ্জের হাসনাবাদে দুর্বৃত্তদের গুলিতে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার সুভারঠা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নাজিমউদ্দিন নাজিমের বড় ভাই মোহাম্মদ শাহ আলম নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে নামাজ পড়তে ব্যক্তিগত গাড়িতে করে যাচ্ছিলেন। এমন সময় অজ্ঞাত হেলমেট পরিহিত 2 সন্ত্রাসী গুলি করে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। তবে কে বা কারা কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে তা আত্মীয় স্বজনদের কাছে স্পষ্ট নয় বলে তারা জানিয়েছে। মালয়েশিয়ায় অব্যাহত আছে অবৈধ বসবাসকারীদের বিরুদ্ধে অভিযান। এখন পর্যন্ত আটক করা হয়েছে 3000-এর বেশি অবৈধ বসবাসকারীকে। এদের মধ্যে বাংলাদেশি প্রায় 1000। রাজধানী কুয়ালালামপুর ছাড়াও কোতাবারু, পেনাং, সেলাঙ্গুর, জহুরবারু সহ বিভিন্ন এলাকায় চলছে এই অভিযান। পুলিশের ভয়ে অনেকে আশ্রয় নিয়েছেন পাহাড় ও জঙ্গলে। আত্মগোপনে থেকেও রেহাই পাচ্ছেন না অনেকে। বাংলাদেশি সহ এসব অবৈধ বসবাসকারীদের দিন কাটছে অনাহারে, অর্ধাহারে। আবাসিক এলাকা, শপিং মল, কারখানা, কনস্ট্রাকশন সাইট সহ সর্বত্র চলছে সাঁড়াশি অভিযান। এদিকে মালয়েশিয়া সরকার রিহায়ারিংয়ের মাধ্যমে বৈধ হবার সুযোগ দিলেও এখনও কয়েক লাখ শ্রমিক বৈধ হতে পারেনি। শেষ করব যমুনা নিউজ, তার আগে শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে সংসদে কড়া সমালোচনা। অ্যামিকাস কিউরিদের বিরুদ্ধে অসত্য তথ্য দেওয়ার অভিযোগ। 16 নভেম্বর আমরা করেছিলাম, সেটা সুপ্রিম কোর্ট বাতিল করেছে। এই ব্যাপারে আমার কিছু বলার নাই। তবে যারা এই বাতিলের পক্ষ ওকালতি করেছেন তারা দ্বিমুখী কাজ করেছেন। মানুষ 72-এ বলেছেন একরকম, আর আজকে বলছে একরকম।
আগামী নির্বাচন চ্যালেঞ্জের বললেন গণফোরাম সভাপতি। কমিশনের স্বাধীনতা আর নির্বাচনকালীন সরকারে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের তাগিদ। জঙ্গিবাদ মোকাবেলায় সবাইকে সম্পৃক্ত করার পরামর্শ যুক্তরাষ্ট্রের। পুলিশকে জনগণের আস্থা অর্জন করতে হবে, সেই পথেই বাংলাদেশ, দাবি নীতি নির্ধারকদের। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।